ঠিক আছে, চলো রেকর্ডিংটা চালিয়ে দিলাম। দেখো, আজকের যেটা আলোচ্য বিষয়, যেখান থেকে আমরা আর্টিকেল 20 অব্দি লাস্ট দিন ডিসকাশন হয়েছিল, তো আজকে আমাদের নেক্সট যে ক্লাস, এখানে আমরা আর্টিকেল 21 থেকে আলোচনা করব। তো ন্যাচারালি যেটা এখানে মানে তোমরা জানো, এখানে বাংলা ইংরেজি দুটোই রয়েছে। তো যারা ভাবছো যে স্যার শুধু ইংরেজিতে নোট রেখেছে, চিন্তা করার কিছু নেই। যেহেতু একটুখানি সাইজটা বড়, তাই জন্য পাশের নোটটাতে আমি বাংলাটা রেখেছি। দেখো, আর্টিকেল 21 কি বলছে। আর্টিকেল 21 যেটার জন্য তোমরা সবাই জানো, এটাকে আমরা বলি রাইট টু লাইফ, বাঁচার অধিকার। তো বাঁচার অধিকার এই হলো রাইট টু লাইফ। তো ন্যাচারালি এখানে একটা প্রশ্ন ওঠে। তো আমরা যখন দেখি যে এরকম একটা মৌলিক অধিকার আছে, রাইট টু লাইফ বা বেঁচে থাকার অধিকার, তখন আমরা সুপ্রিম কোর্টে গিয়ে জিজ্ঞেস করি যে এক্স্যাক্টলি রাইট টু লাইফ মানেটা কি, মানে শুধু কি শ্বাস গ্রহণ শ্বাস ছাড়া, যেটা একটা নর্মাল প্রাণী করে থাকে, সেটা মানে কি রাইট টু লাইফ? তখন কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে না, রাইট টু লাইফ মানে শুধু ওই শ্বাস গ্রহণ বা শ্বাস ছাড়া না। রাইট টু লাইফ মানে সম্মানের সাথে বেঁচে থাকা। ঠিক আছে, তার মধ্যে যে কোনো কিছু তার মধ্যে আসতে পারে। যেমন ধরো, শিক্ষার অধিকারকেও রাইট টু লাইফের মধ্যে আনা হয়। জেল কাস্টডিতে যদি তোমার সাথে কোনো হ্যারাসমেন্ট যাতে না হয়, সেটাও রাইট টু লাইফের মধ্যে আনা হয়। ইভেন ঘুমানোর যে অধিকার, রাইট টু স্লিপ, সেটাও রাইট টু লাইফের আন্ডারে সবকিছু আছে। রাইট টু প্রাইভেসি, ঠিক আছে, সেগুলো সবই রাইট টু লাইফের আন্ডারে পড়ে, আর্টিকেল 21 এর আন্ডারে, যেগুলো আমাদেরকে সুপ্রিম কোর্ট ইন্টারপ্রিট করেছে। ঠিক আছে, তো এবার আর্টিকেল 21-এ যেটা প্রথম বলা হচ্ছে, আর্টিকেল 21 অলসো ডিক্লেয়ার্স নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। অর্থাৎ কোনো মানুষের থেকে তার জীবনের অধিকার, তার রাইট টু লাইফ কেড়ে নেওয়া যাবে না। আর যদি কাটতে হয়, তাহলে সেটা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, অর্থাৎ আইন মেনে কাটতে হবে। এবার আমি এখানে একটু ব্যাপারটা বুঝিয়ে দিই, জিনিসটা কি। ধরো, আজকে তোমাকে কি হলো না, পুলিশ অ্যারেস্ট করলো। ঠিক আছে, তোমাকে আজকে পুলিশ বা যে কোনো এক্সিকিউটিভ, কেন শুধু পুলিশ আমি বলতেই নাই পারি, ফর এক্সাম্পল এর মধ্যে পুলিশ আসতে পারে, এর মধ্যে ইডি আসতে পারে, এর মধ্যে সিবিআই আসতে পারে, এ তোমাকে অ্যারেস্ট করলো। ঠিক আছে, এবার যখন তোমাকে অ্যারেস্ট করা হবে, তখন ন্যাচারালি তোমার তো রাইট টু লাইফ ভায়োলেট হবে। কারণ জেলে থাকা বা পুলিশ কাস্টডিতে থাকা নিশ্চয়ই কোনো মানুষের জীবনের অধিকার হতে পারে না। কিন্তু এক্ষেত্রে তোমার রাইট টু লাইফ কেড়ে নেওয়া হলেও সেটা আইন মেনে করতে হবে, অর্থাৎ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। যে আইনের মাধ্যমে তুমি একজনকে অ্যারেস্ট করছো, সেই আইনে যে প্রসিডিওর বলা আছে সেটা মেনে করতে হবে। আমি একটা এক্সাম্পল বলছি, তোমরা বুঝতে পারবে, খুব ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। হয়তো মনে হচ্ছে একটু কঠিন, কঠিন না। ধরো, তুমি একজনকে আইপিসি 363-তে অ্যারেস্ট করেছো। এটা একটা আইন, সেই আইনে তুমি একজনকে অ্যারেস্ট করেছো এবং খুনের অভিযোগ আছে। এবার ধরো, তুমি যখন একজনকে অ্যারেস্ট করছো, তখন অ্যাজ এ এক্সিকিউটিভ তোমার কিছু কিছু দায়িত্ব আছে কি না, আইন মেনে তোমাকে এই কাজটা করতে হবে। ধরো, এই আইপিসি 363 নামক যে ইন্ডিয়ান পিনাল কোডের যে ধারা, সেখানে বলা আছে যে একজন ব্যক্তিকে যদি আমরা পুলিশ অ্যারেস্ট করে, এবং সেখানে 6 মাসের মধ্যে কিন্তু কি করতে হবে না, পুলিশকে আদালতে যখন তার বিচার চলবে, সমস্ত তথ্য প্রমাণ একজোট করে চার্জশিট জমা দিতে হবে। কারণ মাথায় রাখবে, তোমাকে যদি কখনো পুলিশ অ্যারেস্ট করে, তখন তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করবে না। পুলিশের দায় হলো তোমাকে দোষী প্রমাণ করা, তোমার দায় নয় নিজেকে নির্দোষ প্রমাণ করা। তো ন্যাচারালি এখন পুলিশ যেটা করবে, পুলিশ তোমার বিরুদ্ধে সমস্ত এভিডেন্সেস, সমস্ত প্রমাণ যেগুলো আছে সেগুলো জোগাড় করে সেগুলো আদালতের সামনে পেশ করবে। কিন্তু এই যখন তোমাকে আইপিসি একটা ধারায় অ্যারেস্ট করা হচ্ছে, তখন সেই ধারা অনুযায়ী প্রসিডিওর এস্টাবলিশড বাই দ্যাট ল, সেই আইনে যে প্রসিডিওর আছে সেই অনুযায়ী তোমাকে অ্যাকশনটা নিতে হবে। তো ধরো, এখানে বলা আছে যে 6 মান্থসের ভেতরে তোমাকে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে চার্জশিট, চার্জশিট কিছুই না, চার্জশিট মানে হলো একটা ডকুমেন্ট যেখানে সমস্ত কিছু তথ্য প্রমাণ তোমার এগেনস্টে রয়েছে, সেটা জমা দিতে হবে। ধরে রাখো, পুলিশ কোনো কারণে এটা ফেল করলো, পুলিশ কোনো কারণে 6 মাসের মধ্যে চার্জশিট জমা দিতে পারলো না। যদি এই ঘটনা ঘটে, যদি পুলিশ 6 মাসের মধ্যে, মানে যেটা আইনে বলা আছে, আমি 6 মাসটা কোনো মাস বলছি না, 6 মাস 3 মাস 8 মাস যা ইচ্ছে হতে পারে, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, অর্থাৎ আইনে যে প্রসিডিওর বলা আছে, ধরো সেখানে যদি বলা হয় 6 মাসের যদি ভায়োলেট হয়, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে বলা হবে যে পুলিশ একজন মানুষের রাইট টু লাইফ কেড়ে নিয়েছে, কিন্তু অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল সেটা হয়নি। কারণ
যেখানে আইনে বলা আছে, যে আইনে তাকে অ্যারেস্ট করা হয়েছে, যেখানে বলা আছে 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে চার্জশিট জমা দিতে হবে, সেটা যদি পুলিশ না করে থাকে তখন উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে সেই ব্যক্তিকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ, কোনো মানুষকে তার রাইট টু লাইফ থেকে ডিপ্রাইভ তুমি করতে পারবে না, আর যদি করো এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, সেক্ষেত্রে আইন মেনে সেই কাজটা করতে হবে। এই প্রথম লাইনটা সবাই বুঝতে পেরেছো? প্রথম লাইনটার মানে সবাই বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হলো, খুব ভালো কথা, এখানে একটা ডাউট তৈরি হচ্ছে। ডাউটের এই তৈরি হয়েছে, দেখো খুব ভালো করে, এই যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল আমি যেটা বললাম, সেখানে আমি কার অ্যাকশন চেক করছি? তুমি বলবে কেন, এক্সিকিউটিভ যে কাজ করছে মানে পুলিশ আইন মেনে সবটা করছে কিনা সেই এক্সিকিউটিভের অ্যাকশন আমি চেক করছি। অর্থাৎ শাসন বিভাগ যে কাজ করছে, শাসন বিভাগ কাজটা প্রপারলি করছে কিনা সেটা আমি চেক করছি, এক্সিকিউটিভ অ্যাকশন আমি চেক করছি। কারণ পুলিশ আইন মেনে কাজ করছে কিনা, পুলিশ 6 মাসের মধ্যে চার্জশিট দিয়েছে কিনা, ইডি 6 মাসের মধ্যে চার্জশিট দিয়েছে কিনা, সিবিআই সিআইডি দিচ্ছে কিনা সেটা আমি দেখছি, তার মানে আমি এক্সিকিউটিভের অ্যাকশন চেক করছি। কিন্তু এখানে একটা প্রবলেম হতে পারে, যে দেখা যেতে পারে যে পুলিশ হয়তো আইন মেনেই কাজ করেছে কিন্তু আইনটাই ভ্যালিড নয়, আইনটাই জাস্টিসিয়েবল নয়। যে ঘটনাটা ঘটলো 1978 সালে, কার সাথে ঘটনা ঘটলো না, মানেকা গান্ধীর সাথে। কি ঘটলো? মানেকা গান্ধী তোমরা সবাই জানো, ওই সঞ্জয় গান্ধীর ওয়াইফ, ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, রাহুল গান্ধীর এই রাহুল গান্ধীর কাকিমা হবে অ্যাকচুয়ালি। তো মানেকা গান্ধীর পাসপোর্ট হঠাৎ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে নেয়। তো তখন মানেকা গান্ধী, দেখো পাসপোর্ট নিয়ে নেওয়া মানে তুমি বিদেশ যেতে পারবে না, আর মাথায় রাখবে রাইট টু ট্রাভেল টু অ্যাব্রড, তোমার যে বিদেশ যাওয়ার অধিকার সেটাও কিন্তু একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, আর্টিকেল 21 এর আন্ডারে পড়ে। তো হঠাৎ করে যদি তোমার পাসপোর্ট কেউ নিয়ে নেয়, হঠাৎ করে যদি নিয়ে নেয়, তাহলে ন্যাচারালি মানেকা গান্ধী সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করে গিয়ে বলছে যে আজকে পুলিশ আমার পাসপোর্ট নিয়ে নিয়েছে, সরকার আমার পাসপোর্ট নিয়ে নিয়েছে, সেই জন্য আমার আর্টিকেল 21 ভায়োলেট হচ্ছে, রাইট টু ট্রাভেল টু অ্যাব্রড ভায়োলেট হচ্ছে। আমি জানি মৌলিক অধিকার ভায়োলেট হলে আমি ডিরেক্ট সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করতে পারি, তাই আমি সুপ্রিম কোর্টের কাছে এসেছি। তখন সুপ্রিম কোর্ট সরকারকে জিজ্ঞেস করছে, সত্যিই তো হঠাৎ আপনারা মানেকা গান্ধীর পাসপোর্টটা নিয়েই বা নিলেন কেন? তখন পুলিশ বলছে, কেন, মানেকা গান্ধীর পাসপোর্ট তো আমরা আইন মেনে নিয়েছি। বলছে সো হোয়াট, আইন মেনে আপনারা পাসপোর্ট নিয়েছেন মানে কি আইন, কি আইন? তখন বলছে, কেন, আপনাদের তো কাজ হলো প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, অর্থাৎ আইনে যে প্রসিডিওর বলা আছে, আইনে যে প্রসিডিওর এস্টাবলিশ করা আছে সেটা মেনে কাজ করা। আমরা তো পাসপোর্ট অ্যাক্ট 1961 অনুযায়ী কাজ করেছি। বলছে আচ্ছা আপনারা আইন মেনে কাজ করেছেন? বলছে হ্যাঁ। তো বলছে তাহলে দাদা আইনে কি বলা আছে? বলছে আইনে এটাই বলা আছে, যদি ভারত সরকার চায় যে কোনো ব্যক্তির যখন তখন পাসপোর্ট নিতে পারে। তখন সুপ্রিম কোর্ট বলছে আবার কি ধরনের আইন? যদি কোনো ব্যক্তি সন্দেহভাজন হয়, যদি কোনো ব্যক্তির এগেনস্টে এমন কিছু প্রমাণ থাকে, তাহলে ডেফিনেটলি তার পাসপোর্ট সিজ করা যেতে পারে। কিন্তু যখন তখন ভারতবর্ষের যে কোনো মানুষের পাসপোর্ট এরকম ভাবে নিয়ে নেওয়া যায়? একটা ভালো লোক হঠাৎ করে তার বাড়িতে গেল, পুলিশ তার পাসপোর্ট নিয়ে নিল, এ আবার কি ধরনের আইন? তখন যেটা দেখা গেল যে পাসপোর্ট অ্যাক্ট 1961 মেনেই পুলিশ কাজ করেছে। তার মানে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, যেখানে আমরা এক্সিকিউটিভের অ্যাকশন চেক করছি, সেখানে এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা তৈরি হয়েছে হলো আইন মেনে তো কাজ করছে কিন্তু আইনটাই ভ্যালিড নয়, আইনটাই যুক্তিসঙ্গত নয়, আইনটাতেই অনেক সমস্যা রয়েছে। তাই মানেকা গান্ধী কেসের পর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিল যে শুধুমাত্র এক্সিকিউটিভ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল মেনে একজন মানুষের রাইট টু লাইফ কাটছে কিনা সেটা যেমন দেখতে হবে, তার সাথে দেখতে হবে যে আইনটা মেনে এক্সিকিউটিভ কাজ করছে সেই আইনটা আদৌ যুক্তিসঙ্গত কিনা, ভ্যালিড কিনা। সেটা তারপরেই যদি আমরা এক্সিকিউটিভ অ্যাকশন চেক করব, লেজিসলেটিভ অ্যাকশন চেক করব, তারপরেই কিন্তু একজন মানুষকে প্রপার বিচার আমরা করতে পারবো। এখন তোমরা বলতে পারো স্যার কিন্তু একটা কথা বলুন, আপনি তো বলেছিলেন যে আমাদের দেশে এমন যদি কোনো আইন তৈরি হয় এবং সেই আইন যদি সত্যি আনকনস্টিটিউশনাল হয়, তাহলে সেই আইনকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারি, জুডিশিয়াল রিভিউ তার হতে পারে, ঠিকই। কিন্তু সমস্যাটা হলো কোর্ট কখনো নিজে থেকে
পার্লামেন্টের ভেতরে হস্তক্ষেপ করবে না, কারণ কোর্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কোর্ট কিন্তু লেজিসলেচারের থেকে আলাদা। মানে আমি যদি এখানটা বলি, ধরো এই যদি লেজিসলেচার হয়, জুডিশিয়ারি কিন্তু কোর্টের থেকে আলাদা। এই যদি এক্সিকিউটিভ হয়, জুডিশিয়ারি কিন্তু এক্সিকিউটিভের থেকে আলাদা। অর্থাৎ কোর্ট নিজে থেকে কি পলিসি তৈরি করেছে এক্সিকিউটিভ বা কি আইন তৈরি করেছে লেজিসলেচার, তার ভেতরে নাক গলাবে না। এখানে যেটা করতে হতো যে আইনটার পরিপ্রেক্ষিতে আমাদেরকে কোর্টে গিয়ে পিটিশন জমা দিতে হতো। সমস্যাটা হলো এই ক্ষেত্রে হতেই পারে, যেহেতু পাসপোর্ট, বুঝতে পারছে পাসপোর্ট তো আর সবাই ইউজ করে না, পাসপোর্ট যে সবাই আছে এমনটা তাও নয়। আর ন্যাচারালি আমি যদি বলি 1961 ওই সময়টা, বা এই পাসপোর্ট একটা আবার পরে 1967 এসেছিল, ঠিক আছে, এটা বেসিক্যালি দুটো আইন এখানে আছে, 1961 এবং 1967, ঠিক আছে। তো ন্যাচারালি সেই সময় লোকে পাসপোর্ট ইউজ করতো না, তো পাসপোর্ট আইন কি এসেছে সেটা লোকে দেখেও নি। ন্যাচারালি সেই হিসেবে আইনটাকে চ্যালেঞ্জও সুপ্রিম কোর্টে করা হয়নি। আর সুপ্রিম কোর্ট যেহেতু নিজে থেকে হস্তক্ষেপ করবে না, সুপ্রিম কোর্টের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি, তাই আইনটা কিন্তু লাগু যেমন ছিল তেমন ভাবেই চলছে। কিন্তু মানেকা গান্ধী কেসের পরে সুপ্রিম কোর্ট যখন বুঝতে পারলো যে না, এই আইনটা ঠিক নয়, আইনটা ভ্যালিড নয়, আইনটা জাস্টিসিয়েবল নয়, তখন সুপ্রিম কোর্ট কিন্তু আইনটার এগেনস্টে অ্যাকশন নিল। এবং সেখান থেকে একটা নতুন কনসেপ্ট উঠে আসছে, এই যে শুধু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল হলে হবে না, আইনটা কতটা ভ্যালিড সেটাও দেখতে হবে। আর সেটাকে আমরা বলি ডিউ প্রসেস অফ ল। এখানে দেখো বলা আছে, দো অ্যাজ পার আর্টিকেল 21 আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশন প্রোটেক্টেড। কেন প্রোটেক্টেড? কারণ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, মানে এক্সিকিউটিভের অ্যাকশনটা চেক হবে, প্রোটেক্ট হবে। বাট আরবিটারি লিজিসলেটিভ অ্যাকশন নট প্রোটেক্টেড। But after Maneka Gandhi case 1978, Supreme Court took a wider interpretation of Article 21 এবং সুপ্রিম কোর্ট তখন কি করলো, আর্টিকেল 21 কে ইন্টারপ্রিট করলো, করে কি বললো, it ruled that right to personal liberty of a person can be deprived by a law provided by the procedure prescribed by the law is should has to be reasonable, fair and just। তার মানে একজন মানুষের তুমি রাইট টু লাইফ কাটতে পারো অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, বাট সেই আইনটাকে কিন্তু যুক্তিসঙ্গত, ফেয়ার এবং জাস্টিসিয়েবল বা জাস্ট হতে হবে, যেটা আমেরিকান এক্সপ্রেশন, আমেরিকায় যেটাকে আমরা ডিউ প্রসেস অফ ল বলি। এই হলো আর্টিকেল 21। অলরেডি তোমাদেরকে আমি যেটা বললাম সেটা অনেকটা বেশিই বলে দিয়েছি, এর থেকে বাইরে এখানে আর কোনো প্রশ্ন আসবে না। পল্লব বলো, কি বলবে বলো। না, সেটা ইংল্যান্ড বা ইউকে হলে হতো, আমাদের দেশে জুডিশিয়ারি হলো সুপ্রিম। এই কারণে আমাদের দেশে জুডিশিয়ারি সুপ্রিম কেন বলছি, কারণ ধরো আজকে লেজিসলেচার যদি কোনো আইন তৈরি করে এবং সেই আইন যদি অসাংবিধানিক হয়, তাহলে সুপ্রিম কোর্ট গিয়ে বা জুডিশিয়ারি গিয়ে সেই আইনকে কিন্তু পুরোপুরি ভাবে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারে। আজকে এক্সিকিউটিভ যদি এমন কোনো পলিসি তৈরি করে যে পলিসি অসাংবিধানিক, তাহলে জুডিশিয়ারি কিন্তু গিয়ে সেই পার্টিকুলার পলিসিটাকে নাল অ্যান্ড ভয়েড করতে পারে। অর্থাৎ লেজিসলেচারের তৈরি আইন বা এক্সিকিউটিভের তৈরি পলিসি, সেগুলো নাল অ্যান্ড ভয়েড হতে পারে যদি সেগুলো আনকনস্টিটিউশনাল হয়, কারণ জুডিশিয়ারি এদের ওপরে আছে। ভারতবর্ষের জুডিশিয়ারি হলো বস, তার নিচে লেজিসলেচার এবং এক্সিকিউটিভ। তাই লেজিসলেচারের ক্ষমতা আছে ঠিকই আইন তৈরি করার, এক্সিকিউটিভের ক্ষমতা আছে ঠিকই পলিসি তৈরি করার, কিন্তু মাথায় রাখতে হবে জুডিশিয়ারি সবসময় চেক করবে যে লেজিসলেচার বা এক্সিকিউটিভ ঠিকঠাক কাজ করছে কি করছে না, ডক্ট্রিন অফ চেকস অ্যান্ড ব্যালেন্সেস। এই কারণেই এক্সিকিউটিভের তৈরি যে পলিসি, সেই পলিসি অনেক সময় নাকচ হয়ে যায়। তোমরা কিছুদিন আগে দেখলে, কিছুদিন আগে আমাদের দেশে একটা মানি বিল পাস হয়েছিল অরুণ জেটলি যখন ভারতবর্ষের ফাইন্যান্স মিনিস্টার, সেটা হলো ইলেকটোরাল বন্ড। সেই আইনটাও কিন্তু নাল অ্যান্ড ভয়েড করে দিল জুডিশিয়ারি। তার মানে কি দাঁড়ায়, জুডিশিয়ারি সবার থেকে বেশি পাওয়ারফুল ভারতবর্ষের দিকে দেখলে। ক্লিয়ার? ঠিক আছে, এবার তুমি যদি ইংল্যান্ড বলো, ইংল্যান্ডের ক্ষেত্রে আবার গল্প আলাদা। ইংল্যান্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি পাওয়ারফুল লেজিসলেচার, তারপর জুডিশিয়ারি, তারপর এক্সিকিউটিভ। মানে হলো, ধরো ইংল্যান্ডের সরকার কোন একটা পলিসি বানালো এবং কোনো কারণে সেই পলিসিটা যদি আনকনস্টিটিউশনাল হয়, জুডিশিয়ারি যেহেতু এক্সিকিউটিভের উপরে আছে, জুডিশিয়ারি সেই পার্টিকুলার পলিসিটাকে ভয়েড করতে পারবে।
নালিফাই করতে পারবে। এবার ধরো লেজিসলেচার কোনো একটা ল বানালো, কিন্তু দেখো খেয়াল করে লেজিসলেচার ওপরে জুডিশিয়ারি নিচে, সেই আইনটাকে কিন্তু যদি ইভেন অসাংবিধানিকও হয়ে থাকে, ইংল্যান্ডের জুডিশিয়ারি কিন্তু সেটাকে নাল অ্যান্ড ভয়েড করতে পারবে না, কারণ ইংল্যান্ডে হলো লেজিসলেচার সুপ্রিম। ওই জন্য আমরা বলি ব্রিটিশ পার্লামেন্ট ক্যান ডু এনিথিং, ব্রিটিশ পার্লামেন্ট সবকিছু করতে পারে এক্সেপ্ট এ ম্যান ইন্টু ওমেন অ্যান্ড এ ওমেন ইন্টু ম্যান। মানে আমরা মজা করে বলি যে ব্রিটিশ পার্লামেন্ট সবকিছু কাজ করতে পারে, শুধু একটা মেয়েকে ছেলেতে পরিণত করতে পারে না, এবং একটা ছেলেকে মেয়েতে পরিণত করতে পারে না, বাকি ওরা সব পারে। কিন্তু ইন্ডিয়া বা ইউএস এর ক্ষেত্রে দেখতে গেলে জুডিশিয়ারি ওপরে, তার নিচে লেজিসলেচার এক্সিকিউটিভ। ঠিক আছে, দেখো ব্যাপারটা হলো লেজিসলেচারে সবচেয়ে বেশি অশিক্ষিত লোক থাকে, সেটা ঠিকই, কিন্তু এখানে একটা সমস্যা হলো, ধরো আজকে সরকার যদি কোনো আইন করানোর ভাবনা চিন্তা করে বা কোনো একটা পাবলিক বিল পার্লামেন্টে নিয়ে আসে, সেক্ষেত্রে সরকার নিজেও জানে যে আমি সংবিধান বুঝি না, সবটা বুঝি না, তাই জন্য সরকার কি করে, সেই পার্টিকুলার বিলটাকে আমাদের দেশের যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আছে, যে আমাদের কেন্দ্রীয় সরকারের আইনি বিশেষজ্ঞ, মানে কেন্দ্রীয় আইনি বিশেষজ্ঞ, মানে অ্যাডভাইজারই আর কি বলতে পারো, অ্যাডভাইজার অফ লিগাল অ্যাডভাইজার, তার থেকে একবার পুরো যে বিলটা সেটা চেক করিয়ে জিজ্ঞেস করে নেয় যে দেখুন পরে যদি এইটা আইনে পরিণত হয়, এই রাজ্যসভায় লোকসভায় পাস করার পর প্রেসিডেন্ট যদি সই করে দেয়, তখন যদি সেই আইনটা চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে আনকনস্টিটিউশনাল বলে, তাদের কোনো সমস্যায় পড়বো না তো। তো তাই জন্য এরা যেহেতু অতটা অ্যাওয়ার নয়, তাই এরা একটা অল্টারনেটিভ বার করে রেখেছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, আর তুমি যদি বলো এর পরেও দেখতে গেলে আমার মনে হয় আমাদের সিস্টেমটা বেটার, কারণ অ্যাটলিস্ট আমাদের লেজিসলেচার বা এক্সিকিউটিভ যা আইন বা জমা পলিসি বানা না কেন, সেটা কিন্তু চেক করবে জুডিশিয়ারি। জুডিশিয়ারি কি, আর জুডিশিয়ারিতে তো অশিক্ষিত আছে তুমি বলতে পারবে না, তাই তো? সুপ্রিম কোর্ট হাইকোর্টে যারা আছে তারা হাইলি এডুকেটেড এন্ড দে আর সুপারব। ঠিক আছে, তোমরা ইউটিউবে যদি কখনো সময় পাও, ইচ্ছা করে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিভিন্ন দেখবে যে সমস্ত প্রসিডিংস হয়, সেগুলো এখন লাইভ ইউটিউব চ্যানেল দেখা যায়, পারলে দেখতে পারো। হ্যাঁ, পারলে দেখতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না খুব একটা। হয়তো খুব যে বুঝবে তা নয়, আর টু বি ফ্র্যাঙ্ক কনস্টিটিউশনের সাথে যে প্রচুর সম্পর্ক আছে তা নয়, এবার একটা আইডিয়া হবে। আমরা তো অ্যাকচুয়ালি হাইকোর্ট সুপ্রিম কোর্টে কি হয় নিজেরাও জানি না ভেতরে, আমরা জাস্ট ওই সিনেমাতে দেখেছিলাম তারিখ পে তারিখ, সানি দেওয়াল চেঁচাচ্ছে, আমরা ভেবে নিই ওরকম একটা ব্যাপার, কিন্তু পুরোপুরি তো ওরকম হয় না। তো কেমন হয় সেটা দেখতে পাবে, এই আর কি। আমি তো সবাইকে বলি যে তোমরা সংসদ টিভি দেখো, সংসদ টিভিতে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর ঝগড়াটা এনজয় করো, কিন্তু কিভাবে সংসদ চলছে সেটা দেখার চেষ্টা করো, দেখবে রিলেট করতে পারবে, ভালো লাগবে, এই আর কি। ঠিক আছে, চলো, বলো বলো। আমার না ঠিক আইডিয়া নেই গো ল নিয়ে, কারণ আমি নিজেও ল নিয়ে পড়াশোনা করিনি। ঠিক আছে, তবে সমস্ত কিছুই তো পড়ার একটা পার্টিকুলার এজ আছে, নিশ্চয়ই এজ থাকবে। তবে ওই তুমি যদি মনে করো আবার আলাদা করে পড়বে, তুমি ওই থেকে করতে পারো, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে করতে পারো, ওখানে খুব একটা বয়স ফ্যাক্টর হয় না জেনারেলি, 40-42 বছর অব্দি দেখো লোকে দেখেছি কোর্স করে, ওখানে দেখতে পারো, যদি ইচ্ছা হয় পড়তে পারো, অসুবিধা কিছু নেই। আর যদি বয়স থাকে তাহলে বয়সেও পড়তে পারো, অনেকে তো ল বলে। ঠিক আছে, তবে আমি নিজে ল এর ছাত্র নই, আমি সংবিধানের ছাত্র, আমার আমার সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স। আমাকে অনেকে বলে যে স্যার আপনি কি আইপিসি সিআরপিসি জানেন, আমি পরিষ্কার জানি না বাবু, আমি আইপিসি সিআরপিসি জানি না, আমি সংবিধান জানি, কনস্টিটিউশন জানি, কারণ আমি তো কখনো ল পড়িনি। ঠিক আছে, আমার আমার আমি কখনো ল, মানে ল যারা পড়ে তাদের তারা এলএলবি হয়। ঠিক আছে, আর আমরা তো মাস্টার অফ আর্টস। ঠিক আছে, আমরা তো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, এই আর কি। ঠিক আছে, চলো তাহলে এই অবধি হয়ে গেল, আর্টিকেল 21 আমাদের ডান। নেক্সট আমরা চলে আসি আর্টিকেল 21A। আর্টিকেল 21 এ তোমরা জানো, ইজি আর্টিকেল, দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ দ্য এজ অফ 6 to 14 years। এটা অ্যাড করা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এ বাই 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। অ্যাকচুয়ালি আগে আর্টিকেল 45 এর ভেতরে, আর্টিকেল 45 ডিপিএসপি আমরা পরে তোমাদেরকে পড়াবো, সেখানে না 0 থেকে 14 বছরের বাচ্চাদেরকে বলা হয়েছিল ফ্রি এডুকেশন দেয়া হবে,
এবং ফ্রি চাইল্ড কেয়ার দেওয়া হবে। শিশুদেরকে যে চাইল্ড কেয়ার দেওয়া এবং ফ্রি এডুকেশন দেওয়ার কথা বলা হয়েছিল আর্টিকেল 45-এ। সমস্যা যেটা হয়ে যায় সেটা হলো এই আমরা চেয়েছিলাম ভারত সরকার চেয়েছিল যে ডিপিএসপি এমন একটা জিনিস না, এটা অ্যাকচুয়ালি প্রিভিলেজ। যদি কখনো রাষ্ট্র ডিপিএসপি মেনে নাও চলতে পারে সেক্ষেত্রে খুব একটা সমস্যা কিছু হবে না। তো ন্যাচারালি ফ্রি এডুকেশনটা তখন রাষ্ট্রের কাছে দেয়াটা ম্যান্ডেটারি ছিল না, যেহেতু ডিপিএসপির ক্ষেত্রে আমরা ডিপিএসপি যদি রাষ্ট্র ফলো না করে রাষ্ট্রকে কোর্টে নিয়ে যেতে পারি না। পরে ভারত সরকারেরই মনে হয়েছে এবং আমাদের পার্লামেন্টের মনে হয়েছে যে রাইট টু এডুকেশনকে অন্তত 14 বছরের বাচ্চা অবধি, হ্যাঁ ডেফিনেটলি সব তারপরে হয়তো সম্ভব হবে না, যাতে আমরা ফ্রি এডুকেশন দিতে পারি সেটা আমাদের মেকশিওর করতে হবে। সেটার কথা মাথায় রেখে 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে ফ্রিতে এডুকেশন দেওয়ার কথা বলা হচ্ছে আর্টিকেল 21-এ। স্পেসিফিক্যালি আর্টিকেল 45-এর কিছু বলতে পারো 45-এর যে ফ্রি এডুকেশনের পার্টটা সেটা 45 থেকে তুলে নিয়ে সেটা আর্টিকেল 21-এতে বসানো হয়েছে। নতুন ফান্ডামেন্টাল রাইট এটা অ্যাড হয়েছে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ভারতবর্ষে যখন আমাদের অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের যখন প্রাইম মিনিস্টার তখন 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পার্লামেন্ট পাস করায়। পরে আবার মনমোহন সিং যখন তোমার প্রাইম মিনিস্টার 2009 সালে তখন রাইট টু এডুকেশন অ্যাক্ট পার্লামেন্টে আলাদা করে আবার পাস হয় এবং 2010 সালে থেকে এটা এনফোর্স রয়েছে। আমাদের দেশে বর্তমানে যেটা নিয়ম 14 বছর অবধি বাচ্চাদের যদি তার বাবা মা তাকে এডুকেশন দিতে না পারে অর্থনৈতিক কারণে, সেক্ষেত্রে রাষ্ট্র তাকে বিনা পয়সায় 14 বছর অবধি পড়াবে। আর তুমি যদি বলো তারপরে আর বিনা পয়সায় পড়াবে না সবাইকে, কিন্তু দেখবে যারা একটু ভালো হয় পড়াশোনায় তাদেরকে কিন্তু রাষ্ট্র পড়ানোর চেষ্টা করে। অনেক সময় দেখবে স্কলারশিপ দেয়, তবে মাথায় রাখবে স্কলারশিপ বলো বৃত্তি বলো এগুলো কিন্তু সবাইকে দেওয়া হয় না। এগুলো তাদেরকেই দেওয়া হয় যারা পড়াশোনায় খুবই ভালো, অত্যন্ত মেধাবী তাদের। বাট 6 থেকে 14 বছরের ক্ষেত্রে সবাই, সে মেধাবী হোক ফেল করা হোক হোয়াট এভার ইট ইস, সবাইকে ফ্রিতে এডুকেশন দেবে রাষ্ট্র। এখন তুমি বলবে 14-র পরে কেন দেয় না? এই মুহূর্তে রাষ্ট্রের সেই ক্যাপাসিটি নেই। তুমি যদি এখন মাস্টার্স করার সময় বলো আমাকে বিনা পয়সায় মাস্টার্স করাতে, তুমি যদি এখন এমবিএ পড়তে যাও যেখানে খরচা 15 লাখ টাকা, তুমি রাষ্ট্রকে বললে আমাকে 15 লাখ টাকা দিয়ে আমি এমবিএ পড়বো, ডেফিনেটলি সেটা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। তাই জন্য এখানে এই ক্যাপটা আনা হয়েছে। পিন্টু কি প্রশ্ন করবে বলো, শুনি। তুমি কি জানো ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয় তাহলে সেক্ষেত্রে কোথায় যেতে হয় তুমি বলো? মানে আমার দুর্ভাগ্য হলো কতবার তোমাদেরকে বলি যে বাবু যখন ভালো করে পড়াবো একটু শোনো, একটু মন দিয়ে শোনো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলো। আজকে আমরা সম্ভবত ফান্ডামেন্টাল রাইটের 3 নম্বর ক্লাস করাচ্ছি। তোমরা দেখবে আমি যখন কনস্টিটিউশন পড়াই ক্লাস খুব একটা এক্সটেন্ড করি না, কারণ আমি জানি 1 ঘন্টার বেশি এক্সটেন্ড করলে ছেলেমেয়েরা কতক্ষণ শুনতে পারে না। আমি পার্ট পার্ট করে পড়াই। মিরাজ স্যার বলেই দিয়েছে যে কনস্টিটিউশনের 2টো করে ক্লাস হবে উইকলি, যাতে 2 ঘন্টার উইকলি ক্লাসকে আমরা 1 ঘন্টা ভাগ করতে পারি। এটা কেন করি? যাতে একটু মন দিয়ে তোমরা শোনো। তুমি জানো যে 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে ফ্রিতে এডুকেশন দেওয়াটা একটা ফান্ডামেন্টাল রাইট। আর আমি এটা অন্তত আজ 6 থেকে 7 বার বলে ফেলেছি, আরো বেশি হবে আমার মনে হয়, যে যদি কোনো মৌলিক অধিকার ভায়োলেট হয় বা রাষ্ট্র যদি কোনোভাবে আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা লোয়ার কোর্টকে স্কিপ করে ডিরেক্ট সুপ্রিম কোর্ট বা ডিরেক্ট হাইকোর্ট অব্দি অ্যাপ্রোচ করতে পারি। ডিরেক্ট হাইকোর্টে যাওয়ার ক্ষমতা আমাদের আছে কারণ আর্টিকেল 226 আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। ডিরেক্ট সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা আছে কারণ আর্টিকেল 32 আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। তাহলে তুমি লোয়ার কোর্ট কেন যাবে? সিম্পল ব্যাপার। যদি 6 থেকে 14 বছরের বাচ্চা, হ্যাঁ এখন যদি ধরো মৌলিক অধিকার ভায়োলেট হয়নি, নর্মাল কিছু একটা ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে তুমি অবভিয়াসলি লোয়ার কোর্ট যাবে। কিন্তু 6 থেকে 14 বছরের একটা বাচ্চার এডুকেশন পাওয়াটা তো তার মৌলিক অধিকার। তাহলে সেক্ষেত্রে মৌলিক অধিকার খর্ব বললে অফকোর্স তুমি লোয়ার কোর্টে যাবে না, তুমি একদম হাইকোর্টে যাবে বা সুপ্রিম কোর্টে যাবে। তোমাকে সেই অধিকার সেই প্রিভিলেজ দেওয়া হয়েছে, ভারতের সংবিধান তোমাকে সেই প্রিভিলেজ দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাই। কিন্তু ক্লিয়ার হয়েছে? আসলাম কি কিছু বলবে? যদি কিছু না বলে থাকো তাহলে মিউট করে দাও বাবু। ঠিক আছে, চলো আর্টিকেল 21 এ ডান।
নেক্সট হলো আর্টিকেল 22। ইদ্রিস, এখন সেই সমস্যাটা সলভ হয়েছে? আগে কি তোদের ক্লাস শেয়ার হয়ে যাচ্ছিল ইউটিউবে না কি সব হচ্ছিল? আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো এবার আমরা চলে যাই আর্টিকেল 22। কি বলছে? আর্টিকেল 22 বলছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। অর্থাৎ যখন তোমাকে অ্যারেস্ট করা হবে আর বা ডিটেন করা হবে, তুমি বলবে যে ডিটেন আর অ্যারেস্টের মধ্যে পার্থক্য কি? তেমন কিছু পার্থক্য নেই। প্রথমত হলো, মাথায় রাখবে যখন তোমাকে ডিটেন করা হবে, ডিটেন করাটার মেনলি বাংলা হলো আটক, আর অ্যারেস্টের বাংলা হলো গ্রেপ্তার। তোমাদের মনে আছে কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, একটি ছেলে খুন হয়ে যায় হঠাৎ করে এবং র্যাগিং এর অভিযোগ ঘটে। স্বপ্ন, স্বপ্নময় না কি নাম ছেলেটা ছিল। তো সেই স্বপ্ন খুনের জন্য প্রথমে সৌরভ চৌধুরী বলে একটি ছেলেকে যাদবপুর থানার পুলিশ ডেকে পাঠায় কিছু এভিডেন্সের ভিত্তিতে, কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়নি। তাকে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। এই যে সৌরভকে ডেকে পাঠানো হলো জিজ্ঞাসাবাদের জন্য, এটাকে আমরা বলি, মানে এই যে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলো, এটাকে আমরা বলি তোমার ডিটেন করা। এবার সৌরভের সাথে পুলিশ আলোচনা করছে। আলোচনা করার পর পুলিশ খুব ভালো করে খেয়াল করলো সৌরভের কথায় কিছু অসঙ্গতি আছে, ঠিক নয়, কথাগুলোর মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে। সেই সময় পুলিশ সৌরভকে অ্যারেস্ট করলো। অর্থাৎ জেনারেলি প্রথমে ডিটেন করা হয়, আটক করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর যদি পুলিশের কিছু সন্দেহভাজন মনে হয় তখন সে অ্যারেস্ট করতে পারে। কিন্তু মাথায় রাখবে আরেক ধরনের ডিটেন হয়, সেটা যা সাময়িক ডিটেনশন হয়, তার জন্য অ্যারেস্ট করতে হয় না। ধরো বন্ধ ডাকা হয়েছে, ধর্মঘট ডাকা হয়েছে, তুমি রাস্তায় বসে আন্দোলন করছো। এবার ন্যাচারালি তুমি এবং তোমার সাথীরা বসে আন্দোলন করছো, সেই জন্য একটা যানজটে ক্যাওস হচ্ছে, ভিড় হচ্ছে, জমছে, একটা অবরোধ টাইপের হচ্ছে। পুলিশ কি করলো? পুলিশ তোমাকে ওখান থেকে তুলে নিয়ে চলে গেল, কারণ ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করা পুলিশের কাজ। করে পুলিশ কি করলো? পুলিশ তোমাকে লালবাজারে বসিয়ে দিল, তুমি সেখানে বসে আছো। সন্ধ্যে 6টা অবধি তোমার ধর্মঘট। ঠিক সন্ধ্যে 6টা বাজলো, 6:30 বাজলো, তোমাকে পুলিশ একটা গাড়ি করে নিয়ে গিয়ে হাওড়ায় বা শিয়ালদায় নামিয়ে দিয়ে চলে এলো। এই যে কাজটা পুলিশ করলো, সেটা কিন্তু তোমাকে অ্যারেস্ট করার জন্য নয়, কারণ তুমি এমন কিছু কাজ করনি যে তোমাকে ধরে বেঁধে জেলে পুরে দিতে হবে। কারণ অ্যারেস্ট করলে তো আমার 24 ঘন্টার মধ্যে তোমাকে কোর্টে তুলতে হবে, অনেক ঝামেলা। পুলিশ শুধু একটা কাজই করলো, পুলিশ শুধু রাস্তাটাকে ক্লিয়ার করে দিল, যাতে তুমি বসে অবরোধ করার জন্য কোনো মানুষের অসুবিধা না হয়, এবং পরে তোমাকে ছেড়ে দেওয়া হলো বিকেল 6টার সময়। এটা হলো শুধু ডিটেন, এক্ষেত্রে কোনো অ্যারেস্টের প্রয়োজন হচ্ছে না। কিন্তু নর্মালি অ্যারেস্ট বা ডিটেন করা হলে আমরা কিছু প্রোটেকশন পাই। যেমন 1 নম্বর প্রোটেকশন হলো ওয়ারেন্ট। কোন গ্রাউন্ডে তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা তোমাকে জানাতে হবে, কিসের ভিত্তিতে তুমি একজনকে অ্যারেস্ট করছো। পুলিশ বা এডিসি এরিয়ায় যেই তোমাকে অ্যারেস্ট বা ডিটেন করুক না কেন, ইউ শুড নো অন হোয়াট গ্রাউন্ড ইউ আর বিং অ্যারেস্টেড। তোমাকে যে অ্যারেস্ট করা হচ্ছে কোন কিসের গ্রাউন্ডে, কিসের জন্য অ্যারেস্ট করা হচ্ছে, ওয়ারেন্ট দেখাতে হবে। 2 নম্বর হলো তোমাকে 24 ঘন্টার মধ্যে, জার্নি টাইমটাকে বাদ দিলে, এক্সক্লুডিং দ্য জার্নি টাইম, তোমাকে কোর্টের কাছে পৌঁছতে হবে। যদি একান্ত শনি রবি কোর্ট বন্ধ থাকে, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেখানে আছে সেখানে নাম নথিভুক্তকরণ করে রাখতে হবে, করে তোমাকে ছেড়ে দিতে হবে। আর থার্ড হলো, তুমি যাতে লয়ারের সাথে যোগাযোগ করতে পারো, সেই ব্যাপারে পুলিশ কিন্তু তোমাকে সহযোগিতা করবে।
যদি তোমার কাছে লয়ার জোগাড় করার মতো ইকোনমিক ক্যাপাসিটি না থাকে, সেই ক্ষেত্রে পুলিশ তোমাকে ফ্রি লিগাল এডের ব্যবস্থা, অর্থাৎ বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করে দেবে। তাহলে এই যে তিনটে প্রোটেকশন, সেটা আর্টিকেল 22 ক্ষেত্রে অ্যারেস্ট এবং ডিটেনশনের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার মানুষ পাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? এই তিনটে প্রোটেকশনের কথা বলা আছে আর্টিকেল 22-তে। সবাই বুঝতে পেরেছো? বলো বলো বলো। এই তো তোমাকে বললাম তো আমি। ঠিক আছে, পুলিশ দেবে না, রাষ্ট্র দেবে। পুলিশ রাষ্ট্রেরই পার্ট। ঠিক আছে, আমাদের আর্টিকেল 39 এতে আমাদের বলা আছে পরিষ্কার, ডিপিএসপি মেথডে আছে ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগাল এড। তার জন্য আমাদের দেশে একটা সংস্থা আছে যার নাম নালসা, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি। তারা কি করে, আমাদের যে সমস্ত গভর্নমেন্ট লয়ার হয়, গভর্নমেন্ট অ্যাডভোকেট হয়, তাদের কাজই হলো যে সমস্ত মানুষের ক্যাপাসিটি নেই কোনো লয়ার রেখে হায়ার করা, তারা বিনা পয়সায় মানে তাকে লয়ার প্রোভাইড করবে। কারণ একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি আজকে লয়ার তোমাকে বিনা পয়সায় প্রোভাইড না করা হয়, তাহলে তোমাকে বিচার কি করে করা হবে? যেখানে আমি বলছি যে একজন মানুষকে জাস্টিস দিতে হবে, বিচার দিতে হবে, সেখানে একজন মানুষ যদি লয়ার না থাকে, তাহলে সে লড়বেটা কার হয়ে? কিভাবে লড়বে? বুঝতে পেরেছো? অবশ্যই তোমাকে প্রুফ দিতে হবে। ব্যাপারটা হলো, ওরা জানতে চাইবে সেটা তোমার ফ্যামিলি ইনকাম কত, তুমি থাকো কোথায়। ওরা সবটা ভেরিফাই করে তারপরেই তোমাকে লয়ার, মানে ব্যাপারটা এরকম ভেবো না যে তুমি একটা ফোন করে দিয়ে দাদা একটা লয়ার দেবেন, আর টুক করে দেখলে 10 মিনিটের মধ্যে তোমার বাড়িতে লয়ার এসে টপ টপ করে করা যাচ্ছে। ব্যাপারটা এরকম নয়। ঠিক আছে, তুমি যদি বলো যে তোমার কাছে সেই ক্যাপাসিটি নেই, তোমাকে তোমার ইনকাম সমস্ত সার্টিফিকেট দেখাতে হবে। পুলিশ আগে ভেরিফাই করে দেখবে তুমি জালি নাকি তুমি সত্যি কথা বলছো। সেই সবকিছু করার পর যদি রাষ্ট্র দেখে যে সত্যি তুমি নিডি পার্সন, তোমার কাছে সেই টাকা নেই এবং তুমি কোনো মতেই লয়ার মানে হায়ার করতে পারবে না, কারণ তুমি জানো পুলিশ যদি একবার চায় তোমার নারী নক্ষত্র সব জেনে নিতে পারে। তুমি কোথায় কাজ করো, কি কাজ করো, কত বেতন পাও, তোমার বাড়ির লোক কি করে, কে কত বেতন পায়, সব খোঁজ খবর পুলিশ নিয়ে নিতে পারে। সেটা নেওয়ার পর যদি রাষ্ট্রের মনে হয়, বলছি বলছি পল্লব, যদি রাষ্ট্রের মনে হয় যে না, এই ব্যক্তি পক্ষে কোনো লয়ার হায়ার করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে তোমাকে বিনা পয়সায় লয়ার প্রোভাইড করা যেতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে। বুঝলে? যা হবে ভেরিফিকেশনের পরে হবে, তুমি তোমার মুখের কথায় হবে না। বুঝতে পেরেছো ইদ্রিস? এবার বলো পল্লব কি বলছো। হ্যাঁ মানে, মানে তুমি এটা ভেবো না যে তোমার কাছে টাকা নেই। আর টু বি ফ্র্যাঙ্ক, তোমার কাছে যদি টাকা থাকে, তুমি গভর্নমেন্ট লয়ার নেবে কেন ভাই? আজকে যে সমস্ত লোকজনের কাছে টাকা আছে, তারা কি পিজিতে ভর্তি হয়, এসকেএম এ ভর্তি হয়? তারা তো অ্যাপোলোয় গিয়ে ভর্তি হয়। ঠিকই ভুল? তারা বিনা পয়সা চিকিৎসা নেবে কেন? তারা রিস্ক কেন নেবে? সরকারি, তুমি দেখবে যারা, যাদের কাছে একটু টাকাপত্র থাকে, তারা সরকারি হাসপাতালে ভর্তি হয় না, তারা বড় বড় বেসরকারি হাসপাতালে গিয়েই ভর্তি হয়। একই ব্যাপার, তোমার কাছে যদি টাকা থাকে, ভালো টাকা থাকে, তুমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হায়ার করবে না? তুমি আহ, বড় বড় লয়ারকে হায়ার করবে। তুমি কেন গভর্নমেন্ট লয়ার যার কোনো নাম নেই ধাম নেই তার তার স্বর্ণাপন্ন হবে? কি বলছি বুঝতে পারছো? লজিক্যালি ভাবো জিনিসটা। কারণ গভর্নমেন্ট লয়ার যারা প্রাইভেট প্র্যাকটিশনার তাদের থেকে খুব ভালো হবে, বরং হবে না, এমনটাই বলা যায়। কারণ তারা তো গভর্নমেন্ট লয়ার, তারা তো খুব বড় বড় প্রাইভেট প্র্যাকটিশনার নয়, তাই না? এই যে কপিল সিবালের নাম তোমরা শুনেছো, অভিষেক মনু সিংভির নাম শুনেছো, এরা তো সবাই প্রাইভেট প্র্যাকটিস করে, এরা তো কেউই গভর্নমেন্টের লয়ার নয়। কি বলছি বুঝতে পারলে? পল্লব কিছু বলছিলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা হলো, তুমি যখন প্রাইভেট কাজ করছো, তখন তো সবসময় সবকিছু তুমি আইন মেনে করো না। মানে আমি নিজে পার্সোনালি আমার হাসপাতালে, আমাদের এখানে একটা হাসপাতালকে অ্যারেস্ট হতে দেখেছি একজন ডাক্তারকে। সে ভ্রূণ নির্ধারণ করছিল। তোমরা জানো আমাদের ম্যাসকুলিন সোসাইটিতে
কোনো একজন অন্তঃসত্ত্বা মহিলা, প্রেগনেন্ট মহিলা, সে যদি ডাক্তারের কাছে গিয়ে বলে যে আমার গর্ভে যে সন্তান আছে সে পুরুষ না মহিলা, সেটা নির্ধারণ করে বলুন, ডাক্তার কিন্তু সেটা করতে পারে না। হয়তো তোমরা জানো সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ আমাদের দেশে এটা হতো যে কন্যা ভ্রূণ যদি পেটে আছে জানতে পারলে অ্যাবর্ট করিয়ে নিত অনেক মহিলা। অবশ্যই হয়তো আমাদের পশ্চিমবঙ্গে সেটা কম, কিন্তু তোমরা যদি রাজস্থান চলে যাও, হরিয়ানা চলে যাও, যথেষ্ট আছে এই সমস্যাটা। তো ওই জন্য কন্যা ভ্রূণ মানে নাকি মানে কি বলবো, ছেলে ভ্রূণ, সেটা নির্ধারণ করা কোনো ডাক্তারের উচিত না, সেটা আইনত অপরাধ, কিন্তু তারা তারপর এটা করে পয়সার জন্য। সবাই সবকিছু করে। আজকে ডাক্তাররা কি ইথিক্স মেনে ডাক্তারি করে? আজকে কোনটা ইথিক্স মেনে হয় আমাদের দুনিয়াতে ভাই? এই যে হঠাৎ করে অনিল আম্বানি, এই মুকেশ আম্বানি কি করলো না, রিচার্জের দাম 50 টাকা বাড়িয়ে দিল। আমি দেখো, আমি কিন্তু মাঝে মাঝে মনে করি টাকার দাম বাড়ানো দরকার। সবকিছুর দাম বাড়ছে, রিচার্জের দামও বাড়তে পারে, কিন্তু দাম বাড়ানোর একটা তরিকা হয়। তুমি কি করলে না, তুমি এই বছর 2 টাকা দাম বাড়ালে বা 10 টাকা দাম বাড়ালে, পরের বছর আবার 10 টাকা দাম বাড়ে, তুমি এই করে যদি যেতে, তাহলে জিনিসটা এতটা গায়ে লাগতো না। আগে আমরা যেটা রিচার্জ করতাম 230 টাকা দিয়ে, সেটা আমরা আর 10 টাকা বেশি দিলাম, 240 টাকা দিলাম। হঠাৎ করে তুমি কি করলে, তুমি 50 টাকা বাড়িয়ে দিলে। তাহলে ইথিক্স মেনে কি সত্যি আমাদের দেশে বা মানুষের কথা ভেবে কাজকর্ম হয়? আমি তো মনে করি না। ঠিক আছে, কোন জিনিসটা ইথিক্যালি হয় আমাদের দেশে বলতে পারো? কোনোটাই তো ইথিক্যালি হয় না। এই তো আজকেই আমাকে একটা ছেলে বললো, একটা স্ক্রিনশট দিয়ে আড্ডা 247-এ একটা টিচার পড়াচ্ছে, ভুলভাল পড়িয়ে যাচ্ছে। তো আমার বক্তব্য হলো, আমি যদি সাবজেক্টটা নাই জানি, আজকে আমাকে যদি কেউ বলে যে দেবার্ক স্যার আপনি অঙ্ক করাতে চলুন, তাহলে আমি করাতে যাবো? আমাকে যদি বলে যে স্যার আপনি চলুন না, আপনাকে কিছু টাকা দেবো, আমি চলে যাবো অঙ্ক করাতে? যেখানে আমি অঙ্ক সাবজেক্টটাতে কনফিডেন্টই নই, আমার সাবজেক্টই নয় সেটা। আমি তো পরিষ্কার বলে দেবো, ভাই আমি কনস্টিটিউশনের বাইরে কিছু পড়াবো না, খুব বড় জোর হলে জিকেসিএ পড়াতে পারি, নট মোর দ্যান এনিথিং, তার থেকে বেশি আমি কিছু পড়াবো না। এবার আমি কি ইতিহাস জানি না? আমি তো মাস্টার্স অব্দি ইতিহাস পড়েছি, কিন্তু আমার তারপর আমি পড়াবো না। কারণ আমি জানি, আমাকে যদি কোনো একটা ইনস্টিটিউট একটা মোটা টাকা অফারও করে, আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যাদেরকে পড়াবো যেন আমি তাদেরকে ভুল না শেখাই। এবার তুমি বলো, আমাদের কোন প্রফেশনটা ইথিক্যালি মেনে হয়? কিছুই তো হয় না। ডাক্তার, উকিল, এর তো বেস্ট এক্সাম্পল। ঠিক আছে, তাদের কাছে পয়সাই সব, টাকা পাচ্ছি, ব্যাস। আমি ইনফ্যাক্ট শুনেছি কপিল সিবাল, অভিষেক মনু সিংভিরা নাকি এক একটা সিটিং এ লক্ষ লক্ষ টাকা নেয়। আমি শুনেছি, আমি কোনো আইডিয়া নেই। হ্যাঁ, মানে আমাদের ভাইপো তোমরা নিশ্চয়ই জানো, নতুন করে বলার কিছু নেই, পরিচয় করে দেওয়ার কিছু নেই। যাকে তোমরা চোর ভাইপো বলো, অনেকে বলে না ভালো ভাইপো। চোর না ভালো বলতে পারবো না, কিন্তু সেই ভাইপো অভিষেক মনু সিংভির কাছে যখন যায়, তখন এই টাকাটা চার্জ করা হয় এবং তিনি দিয়েও দেন। আমার বক্তব্য হলো, একটা চোরকে বাঁচানোর জন্য এত লড়াই, এ তো ভাবাই যায় না। কিন্তু এটা হয়েছে, যেটা বাস্তব সেটা মানতেই হবে আমাকে। আর প্রফেশন যে ইথিক্যালি হয় না, আবার দেখবে এমনও অনেক প্রাইভেট উকিলকে পেয়ে যাবে যারা বিনা পয়সায় গরিব মানুষের জন্য লড়াই করে যাচ্ছে, এবং তারা গভর্নমেন্ট লয়ারও নয়। তোমরা হয়তো চিনবে অনেকে, একজন বামপন্থী লয়ার আছে, বেশ এখন নাম করেছে, ফিরদৌস সামিম। নাম শুনেছো লোকটা? ফিরদৌস সামিম। ঠিক আছে, এই ফিরদৌস সামিম এ একটুখানি বামপন্থী ঘেঁষা, সিপিআইএম কে সমর্থন করে, সে রাজনৈতিক, যার মতবাদ কি আমার দেখার দরকার নেই। বাট এই ভদ্রলোক, যদি কোনো কারণে কোনো মানুষ ডিপ্রাইভড হয়, তাকে কিন্তু বিনা পয়সাতেও তার হয়ে আইন লড়াই লড়েছে, আমি দেখেছি। তো আমার এটা ভালো লাগে। এখন একজন মানুষের রাজনৈতিক একটা মতবাদ থাকতেই পারে, সে কোনো না কোনো দলের সমর্থক হতেই পারে, সেটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। গণতন্ত্রে কেউ সিপিএম এর সমর্থন হবে, কেউ তৃণমূলের সমর্থক হবে, কেউ কংগ্রেস, কেউ বিজেপি হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য হলো, এরকম লয়ারও তুমি পাবে যারা কিন্তু ডিপ্রাইভ মানুষজনের জন্য অনেক ক্ষেত্রে, যদি দেখা যায় যে ক্লায়েন্ট সত্যি তার অর্থ নেই, গভর্নমেন্ট লয়ার কাছে শরণাপন্ন হতে হবে, এমন লোকজনকে কিন্তু ফ্রিতে তার জন্য লড়ে যাচ্ছে, এমন লোকও তুমি পাবে। আমি একজনের নাম বললাম, নিশ্চয়ই এরকম আরো অনেকে আছেন। তাই কেউ কেউ ডেফিনেটলি এই শয়তানের দুনিয়াতেও দেবতা হিসেবে রয়ে গেছেন। বোঝাতে পারলাম? কিন্তু সেটা এক্সেপশন ধরেই চলা ভালো, সেটা কমই, সেটা 100 জনের মধ্যে 5 জনই, বাকি 95 জনই খারাপ। যাই হোক, তাহলে আর্টিকেল 22 আমাদের কমপ্লিট হলো।
নেক্সট আমরা চলে যাই, সেটা হলো আর্টিকেল 23, প্রহিবিশন অফ ট্রাফিকিং হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। অনেক ছেলেমেয়ের ধারণা আছে ট্রাফিকিং মানে হলো শুধু ওই নারী পাচার, শিশু পাচার, তা কিন্তু নয়। এর মধ্যে অনেক কিছু পড়ে। এক হলো কোনো একজন নারী, পুরুষ বা শিশুকে তুমি যদি পণ্যের মতো কেনা বেচা করো, তাহলে সেটা ট্রাফিকিং এর মধ্যে পড়ে। ফোর্সফুলি তুমি যদি কোনো মহিলাকে প্রস্টিটিউশনের ব্যবসায় নামিয়ে দাও, সেটা ট্রাফিকিং এর মধ্যে পড়ে। আগে আমাদের দেশে ছিল দেবদাসী সিস্টেম, এখন প্রায় উঠেই গেছে। অর্থাৎ বাবা মায়েরা অনেক সময় তাদের মেয়েকে পাঠিয়ে দিত মন্দিরে, বলতো এখন তুমি গিয়ে মন্দিরে ভগবানের নাম গান করো এবং যে ভগবানের নাচ যেগুলো হয় সেগুলো করো। বা বাইজি প্রথা এক সময় ছিল, যেখানে গরিব মানুষ জমিদারদের, বলতে পারো এন্টারটেনমেন্টের জন্য, জমিদার ভবন, জমিদারদের যে বাড়ি সেখানে গিয়ে নাচের আসর বসতো, সেখানে নাচতো। এই ধরনের কাজ বর্তমানে আমাদের দেশে পুরোপুরি ব্যান, এবং এগুলো সবই হিউম্যান ট্রাফিকিং এর মধ্যে পড়ে। এবং তার মধ্যে বন্ডেজ, যেটাকে আমরা বলি কৃতদাস প্রথা, সেটাও রয়েছে। এই সবগুলোকেই কিন্তু প্রহিবিট করা হচ্ছে আর্টিকেল 23 মাধ্যমে। এবং ফোর্স লেবারের ওর অনেক মানে হয়। যেমন ধরো, প্রথমত তোমাকে জোর করে কাজ করানো হচ্ছে, তুমি কাজ করতে চাইছো না, তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে একটা কাজ করতে হচ্ছে, এটা ফোর্স লেবারের মধ্যে পড়ে। দ্বিতীয়ত, তুমি কাজ করছো কিন্তু তোমাকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, সেটাও ফোর্স লেবারের মধ্যে পড়ে। আবার অনেক সময় এমনও হয় যে তোমার অর্থনৈতিক অবস্থাকে কাজে লাগিয়ে তোমাকে জোর করে কাজ করানো হচ্ছে। ধরো তুমি হলে একটা গরিব মানুষ, হতে পারে রিসেন্টলি বাবা মারা গেছেন, বাড়িতে বিধবা মা রয়েছেন, স্ত্রী রয়েছেন। মালিক খুব ভালো করেই জানে যে এই ছেলেটি যে কাজ জানে তাতে এই মুহূর্তে এই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে এর কোনো কাজ জুটবে না। তার এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তার বেতন কমিয়ে তাকে দিয়ে কাজ করানো হচ্ছে। এই সবগুলোই ফোর্স লেবার। আর এই ক্ষেত্রে তুমি কিন্তু কোনো সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থা, যে কোনো সংস্থার এগেনস্টে সুপ্রিম কোর্ট হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারো। মানে অনেকের ধারণা আছে যে গভর্নমেন্ট অফিসে বা কোন রকম সরকারি দপ্তরে এরকম কাজ হলে তবেই আমরা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। এই ধারণাটা ভুল। যে কোনো অফিসে যদি এই ঘটনা ঘটে, উই ক্যান অ্যাপ্রোচ টু দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? আর্টিকেল 23 বুঝতে পেরেছো? সোজা আর্টিকেল, বোঝা গেছে সবাই? তুলনামূলক ইজি আর্টিকেল। নেক্সট চলে যাও, আর্টিকেল 24, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ এটসেট্রা। এবার এটসেট্রা মানে আর কোথায় কোথায় বলা হয়েছে, যাদের বয়স 14 বছরের কম। আর্টিকেল 24 প্রহিবিট দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স। যাদের বয়স 14 বছরের কম তারা ফ্যাক্টরিতে কাজ করতে পারবে না, মাইন মানে কোনো খনিতে কাজ করতে পারবে না, আদার হাজার অ্যাক্টিভিটি, অন্য কোনো নির্মাণ কাজ, কনস্ট্রাকশন ওয়ার্ক, রেলের কনস্ট্রাকশন, এই সমস্ত জায়গায় কাজ করতে পারবে না। আর টু বি ফ্র্যাঙ্ক, যেখানে রাষ্ট্র আর্টিকেল 21 এতে পরিষ্কার বলে দিচ্ছে যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের কাজ হলো বেসিক এলিমেন্টারি এডুকেশন, বাবা মা না পারলে রাষ্ট্র তাকে বিনা পয়সা এডুকেশন দেবে, সেক্ষেত্রে এই কথাটার তো কোনো মানেই হয় না। 14 বছরের নিচে যারা বাচ্চা, তারা কেনই বা কোনো ফ্যাক্টরি মাইনে কাজ করবে? অনেকে প্রশ্ন করে, স্যার দেখেছি 14 বছরের নিচে বাচ্চা কিন্তু ডান্স বাংলা ডান্সে নাচ করে পপুলার হওয়ার পর বিভিন্ন জায়গায় নেচে গিয়ে বেড়াচ্ছে এবং পয়সা পাচ্ছে। দেখো, নাচ করা, গান করা, সিরিয়াল করা, সিনেমা করা, এগুলোকে আমরা কোনো হ্যাজার্ড অ্যাক্টিভিটি বলি না। এগুলোকে আমরা নর্মাল এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি বলি, যেটা কোনো বাচ্চা করতে পারে। সেই ক্ষেত্রে আর্টিকেল 24 এর ভায়োলেশন হবে না। আমরা হ্যাজার্ড অ্যাক্টিভিটি বলতে কোনটাকে বুঝি? এমন একটা অ্যাক্টিভিটি যেখানে কায়িক পরিশ্রম করতে হয় তুলনামূলকভাবে বেশি। কারণ এটাও তো ঠিক যে সিরিয়াল করতে গেলেও তো কায়িক পরিশ্রম করতে হয়, কিন্তু সেই হিসেবে করতে হয় না। কায়িক পরিশ্রম মানে ওই ফ্যাক্টরিতে কাজ করা, রেলওয়ে কনস্ট্রাকশন কাজ করা, সেগুলোই। ঠিক আছে? চায়ের দোকানে কাজ করা এখন আনকনস্টিটিউশনাল শালীন। এক সময় এই চায়ের দোকানে প্রচুর লোকজন কাজ করতো, তুমি বলবে স্যার আমি দেখেছি অনেক লোকজন চায়ের দোকানে কাজ করে। কলকাতা শহরে না হলেও এমন তুমি একটু শহরের বাইরে বেরোলেই দেখবে চায়ের দোকানে বাচ্চা ছেলে কাজ করছে। সেটা আনকনস্টিটিউশনাল, সেটা অসাংবিধানিক। এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে, সেই মালিকের এগেনস্টে সুপ্রিম কোর্ট হাইকোর্টে অ্যাপ্রোচ করা উচিত। সমস্যা কি জানো? সমস্যাটা হলো, তোমার ছেলের বয়স 11 বছর, সে হয়তো সকালবেলা স্কুলে যায়। এখন
তোমার ছেলে যদি বিকেল বেলা চায়ের দোকানে কাজ করে মাসে 2000 টাকা না নিয়ে আসে, তাহলে তোমার সংসার চলবে না। সেই ক্ষেত্রে আমি বা আমরা যখন তোমার ছেলের হয়ে সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করব, তখন তুমি আজকে বলবে না না, সুপ্রিম কোর্টে যাবেন না, কি দরকার, একটু চায়ের দোকানে কাজ করে যদি 2000 টাকা চলে আসে। ভারতবর্ষে আর্থ সামাজিক পরিস্থিতি ভয়ানক, তাই অনেক সময় অনেক মানুষ ইচ্ছাকৃতভাবে তাদের মৌলিক অধিকার ফেরত পাওয়ার চেষ্টা করে না। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ক্লিয়ার? বুঝতে পারছো? তারা নিজে থেকেই বলে হ্যাঁ জানি জানি এটা ঠিক নয়, কিন্তু আমরা যাবো না কোর্টে, কারণ এখান থেকে কাজ করলে কিছু তো পাবো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পারছো? কিন্তু তুমি যদি বলো আইনে কি বলা আছে, সংবিধানে কি বলা আছে, সংবিধানে এটাই বলা আছে যে 6 থেকে 14 বছরের কোনো বাচ্চারা ইভেন যদি চায়ের দোকানেও কাজ করে, তাহলে কিন্তু সেটা সমস্যা। যদি নিজের বাবা মার দোকানে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে দেন না, সেক্ষেত্রে সেটাকে তো তুমি বাবা মাকে সাহায্য করা হিসেবে আসছে, সেটাকে তো এক্সপ্লয়টেশন হিসেবে আসছে না। ঠিক আছে? এই যে এইখানে আমি এখানে চেঞ্জ করে দাও, এই আর্টিকেল 23 থেকে 24, এটাকে আমরা বলি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এটা চেঞ্জ করা হয়নি, আমি চেঞ্জ করে দিচ্ছি। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এটা হলো আর্টিকেল 23 থেকে 24। এই ক্ষেত্রে প্রশ্ন করেছিলে আমাদের শুভদীপ। শুভদীপ একটা জিনিস বলার চেষ্টা করো, নিজের বাবাকে সাহায্য করা মানে কিন্তু তোমার বাবা তোমাকে এক্সপ্লয়েট করছে তা নয়। কি বলছি বুঝতে পারছো? এক্সপ্লয়েট মানে কি, যখন তুমি তাকে অত্যাচার করছো। এখন একটা বাচ্চা ছেলে সে তার বাবার হাতে হাতে কয়েকটা কাজ করে দিচ্ছে, তার মানে এটা নয় যে তার বাবা তাকে অত্যাচার করছে, তো সেইটা হবে না। অ্যাকচুয়ালি সবসময় মাথায় রাখবে জুডিশিয়ারি কিন্তু ওই কোনটা জল আর কোনটা বাতাস সেই থেকে শাস্তি দেয় না। মানে জুডিশিয়ারি ব্যাপারটা গভীরতা মানে বিচার করার চেষ্টা করে। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? যখনই তুমি কোর্টে অ্যাপ্রোচ করবে, তুমি এটা ভেবো না যে কোর্ট তোমার বললো আচ্ছা আচ্ছা এই আজকে তাই তোমার 15 বছরের জেল না। কোর্ট বিচার করার চেষ্টা করে তোমার পরিস্থিতি, সেইটার পরই কোর্ট কিন্তু শাস্তি দেয়। ঠিক আছে? অ্যাকচুয়ালি তাই, দৃষ্টিভঙ্গির কথাই বললাম। হুম হুম, না না না, বাবা মায়ের সাথে কাজ করলে সেটা নয়। এখানে মানে মেনলি এখানে যেটা বলা হচ্ছে, কাউকে যদি জোর করে কিছু করা হয়, সেইটাতেই একমাত্র সমস্যা। আদারওয়াইজ কেউ করতেই পারে। বাবা মায়ের কাছে বাবা মাকে সাহায্য করাটা কি এমন অন্যায়? ঠিক আছে, চলো তাহলে আর্টিকেল 24 অব্দি হয়ে গেল। আচ্ছা, কি প্রীতম বলো, কিছু বলবে বলো। আমার পক্ষে তো, আমি তো জানি না, এখন তো পর্যন্ত কিছু শুনিনি। যদি কখনো কিছু জানতে পারি তাহলে বলবো, কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলে। এখনো পর্যন্ত তো কিছু হয়নি। সংবিধান সংশোধন হয়েছে? কি 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 মামনি আসি তোমার কাছে, কি আসলাম কি বলছো বুঝতে পারছি না তোমার কথাটা। হ্যাঁ, তাহলে সংবিধানকে সংশোধন করার কথা বলছো? সংবিধানকে সংশোধন তো করা হয়নি, এগুলো তো নর্মাল চেঞ্জেস। ও জিজ্ঞেস করলো যে সংবিধানে কোনো চেঞ্জ হয়েছে কিনা। সংবিধানে লাস্ট চেঞ্জ হয়েছে যেটা 2023 সালে 106তম সংবিধান সংশোধনী আইন পাশ করানো হয়েছে, যেখানে বলা হয়েছে মেয়েদেরকে 33% করে রিজার্ভেশন দিতে হবে লোকসভা বিধানসভায়। এইটুকুনি চেঞ্জ হয়েছে, বাকি যা এগুলো বলছে এগুলো তো কোনো সংবিধানের কনস্টিটিউশনাল চেঞ্জ নয়, এগুলো নর্মাল হয়েই থাকে। কি বলছি বুঝতে পারছো? তোমাকে সংবিধানের ভেতরে অ্যামেন্ড করেছে কিনা দেখতে হবে। সংবিধানের ভেতরে কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি।
সংবিধানে কি কি চেঞ্জ হয়েছে না হয়েছে তোমরা তার জন্য একটা উপায় আছে তোমাদের, ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, নিজেরা এবার শিখে যাবে। আমি তোমাদেরকে একটু এই স্ক্রিনটাকে বন্ধ করে পুরো স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। তাহলেই দেখতে পাবে। দেখো পুরো স্ক্রিনটা শেয়ার হয়েছে তো, এইখানে যাবে, আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। আমি যতদূর জানি 106বার অ্যামেন্ড হয়েছে, এটাই সবচেয়ে লেটেস্ট লিস্ট অফ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আইপিসি কনস্টিটিউশনের পার্ট নয়, আইপিসি পিনাল কোড নট কনস্টিটিউশন, লিস্ট অফ অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন। ফার্স্ট সেকেন্ড করে করে আছে। কি লেখা আছে বাবু? 106। তার মানে লাস্ট 28শে সেপ্টেম্বর 2023 সংবিধান চেঞ্জ হয়েছে, যেখানে 33% সিটের কথা বলা হচ্ছে দিল্লি স্টেট লেজিসলেচার এবং লোকসভাতে। তাহলে প্রমাণ পেয়ে গেলে আইপিসি সিআরপিসি ইজ নট পার্ট অফ কনস্টিটিউশন, সেটা পিনাল কোড, মেক শিওর, বলালে চলবে না। তাহলে প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। সবসময় আমি যে ঠিক সেটাকে, এমন তো হতেই পারে আমি ভুল, মানে আমি ভুল হব না, মানে সংবিধানের ব্যাপারে আমি ভুল হওয়ার কোনো চান্স নেই, কারণ আমি আজকে থেকে 15 বছর ধরে সংবিধান পড়ছি, ঠিক আছে। তো আমি ভুল হব না, কিন্তু ধরো আমি ভুল, ধরে নিলাম আমি ভুল, নিজে প্রমাণ দেখে নাও। আমি তো তোমাকে উইকিপিডিয়া করে দেখিয়ে দিলাম, কি বলছি বুঝতে পারছো? হতে পারে আমি ভুল বলছি, কারণ প্রচুর টিচার আছে বাংলা যারা ভুলভাল পড়ায়, আমি দেখেছি, নিজে দেখে নাও কতবার অ্যামেন্ড হয়েছে, আমি তোমাকে খুলে দেখিয়ে দিলাম। বুঝতে পারলে কি বললাম? আইপিসি সিআরপিসি তো পিনাল কোড বাবু, তার সাথে সংবিধানের কোনো সম্পর্ক নেই। দেখো লাস্ট এটাই। তুমি এখানে লিখে দেখতে পারো মোস্ট রিসেন্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। ওয়াও, কি লেখা আছে দেখে নাও নিজের চোখে, দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, কি বলছো বাবু, কি বলছো? না না, 103তম। দেখো আমি একটা জিনিস সবাইকে বলছি, সেটা হলো এখন বাজারে প্রচুর ভুলভাল টিচার চলে এসছে, ঠিক আছে। এখন এটা বাস্তব ঘটনা। এই কালকেই একজনের সাথে আমার কথা হলো, আড্ডা 247 তোমাদের বলছিলাম, তো সেখানে যিনি পড়াচ্ছেন সংবিধান, তিনি সংবিধানের লোক নন। এরকম অনেক জায়গাতেই তুমি পাবে কম বেশি। তো সব জায়গায় তো তুমি পাবে না। এখানে যেমন আমি পার্সোনালি চিনি, তোমাদেরকে মৌমিতা ম্যাডাম পড়ায় জিওগ্রাফি, জানি না ক্লাস করেছে নিশ্চয়ই, তিনি একদম পিওরলি জিওগ্রাফির লোক। এখানে তোমাদের রাহুল স্যার ইতিহাস পড়ায়, রাহুল স্যার পুরোপুরি ইতিহাসের লোক, আর আমি পুরোপুরি কনস্টিটিউশনের লোক, কারণ আমরা তিনজনেই পিএইচডি হোল্ডার। বাকিটা কি আমি বলতে পারবো না, আমি তাদেরকে চিনি না, হতেও পারে নাও হতে পারে। তাই তোমাদেরকে ভুল পড়ানো হতেই পারে। যেমন আমি একটু আগেই মামনির সাথে আলোচনা ও বলতে বলছিল, স্যার পিনাল কোড, পিনাল কোড আর কনস্টিটিউশন তো সেম জিনিস নয়। ইন্ডিয়ান পিনাল কোড তৈরি হয়েছে যখন লর্ড ম্যাকলে ল কমিশনারের মেম্বার ছিল। 1833 সালে লর্ড ম্যাকলেকে ল কমিশনার করা হয়েছিল চার্টার অ্যাক্ট 1833-এর মাধ্যমে। তারপর আমাদের দেশে ক্রিমিনাল প্রসিডিওর কোড, সিআরপিসি, আইপিসি তৈরি হয়। আর সংবিধান আমাদের দেশে এনফোর্স হয়েছে 26শে জানুয়ারি 1950। দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, একটা 1833 থেকে আছে, একটা 1950 সালে হয়েছে। সংবিধান হলো আমাদের দেশের সুপ্রিম ল, আর পিনাল কোড হলো তুমি যদি কোনো দোষ করে থাকো
সেই দোষে কি শাস্তি পাবে সেটা পিনাল কোডে লেখা আছে, যার বাংলা হলো ভারতীয় দণ্ডবিধি। পিনাল কোডের বাংলা ভারতীয় দণ্ডবিধি, আর কনস্টিটিউশনের বাংলা সংবিধান। দুটো তো সেম জিনিস নয়, গড়িয়া আর গড়িয়াট মানে এক নয়, গড়িয়া আর গড়িয়াট আলাদা। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? নামটা চেঞ্জ করেছে, পিনাল কোডের নাম চেঞ্জ করেছে, ভারতীয় ন্যায় সংহিতা এসব নাম দিয়েছে, বাট তার সাথে সংবিধানের কোনো সম্পর্ক নেই, দেয়ার ইজ নো রিলেশন। না, নাম চেঞ্জ হয়েছে, বললাম না, ভারতীয় ন্যায় সংহিতা নাম চেঞ্জ করেছে, আইপিসির নাম চেঞ্জ করে ন্যায় সংহিতা করেছে। কি কি কি? আমার তাই বলা উচিত। যেমন একটা দেখছিলাম আইপিসির নামটা চেঞ্জ করে করেছে ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসির নাম চেঞ্জ করে করেছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর একটা দেখবে আছে এভিডেন্স অ্যাক্ট, সেটার নাম চেঞ্জ করে করেছে ভারতীয় কি সাক্ষ্য অধিনিয়ম, এরকম একটা কি করেছে দেখছিলাম। হয়তো সেইভাবেই বলবে, জানি না, যারা লয়ার আছে তারা বলবে, আমার বিষয় নয়, আমি বলতে পারবো না কি করবে। ঠিক আছে, চেঞ্জ বলাই উচিত, নতুন নাম হলে নতুন নামেই বলা উচিত, বলা উচিত ভারতীয় ন্যায় সংহিতা 106 সেকশন, এইভাবেই বলা উচিত যেভাবে আমরা আইপিসি বলি। এবার আলটিমেট কি হয় বলতো, নাম তো অনেক কিছুরই চেঞ্জ হয়। এখনো তো প্রচুর লোক বোম্বে বলে, মুম্বাই বলে না, অনেক লোক ক্যালকাটা বলে, কলকাতা বলে না, বলবে, যা করবে করবে, আমাদের ভাবার বিষয় নয়। যারা ল পড়ে তারা ভাববে, যারা লয়ার তারা ভাববে। ঠিক আছে, এখনো পর্যন্ত অনেক ছেলেমেয়ে জানেই না ল আর কনস্টিটিউশন আলাদা। আমি তোমাকে বলছি, অ্যাকচুয়ালি এটা তাদের দোষ নয়, টিচার গুলো হয়েছে হেড়ে আমাদের এখানে। ইঞ্জিনিয়ার যদি কনস্টিটিউশন পড়াতে চলে আসে তাহলে যা হওয়ার তাই হবে। আর যদি চোখ বন্ধ করে ভাবো যদি আমি অঙ্ক পড়াতে যেতাম কি হতো, কিছু করার নেই। আমাদের দুর্ভাগ্য, আমাদের এডুকেশন সিস্টেম এরকম জায়গায় চলে গেছে। আমি যখন ইউপিএসসি পড়াতে যেতাম মানে দিল্লিতে, ওখানে পরীক্ষা দিয়ে এক একটা কোম্পানি তোমায় নেয়। আমি নেক্সট আইএস বলে একটা ইনস্টিটিউটে পড়াতাম কিছুদিন, তারপর বাজিরামে পড়েছিলাম অ্যাজ এ জুনিয়র ফ্যাকাল্টি। ওখানে তোমাকে পলিটিক্যাল সায়েন্স পড়াতে গেলে তোমার মাস্টার ডিগ্রি তো ম্যান্ডেটারি, তোমাকে পিএইচডি এনরোল তো হতেই হবে, তার সাথে ওরা তোমাকে ডেসক্রিপটিভ পরীক্ষা নেবে পলিটির ওপর, সেই পরীক্ষায় পাশ করে তারপর তুমি টিচার হবে। ন্যাশনালি ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট সেইভাবে নেয় না, নেওয়া সম্ভবও নয়, কারণ ওখানে এক একজন ইনস্টিটিউশন এক একজন টিচার যা 10 দিনে যে মাইনে পায়, এখানে 1 মাসেও সেই মাইনে দেওয়া হয় না। ন্যাচারালি এখানে সিস্টেমটা এরকম ভাবেই তৈরি হয়েছে। সো আমাদেরকে একটু স্বাবলম্বী হতে হবে, নিজেরাই চেক করে দেখে নেবো ঠিক বলতে বলা হচ্ছে না ভুল বলা হচ্ছে। দেবার্ক স্যার বললো যে সংবিধান 106 বার চেঞ্জ হয়েছে, তার মানেই সেটা ঠিক না, জাস্ট চেক। আমি তোমাদেরকে চেক করিয়ে দেখে নিলাম, দেখো এইভাবে চেক করতে হয়। কি বলছি বুঝতে পেরেছো? সব টিচার বলবে না, ঠিক আছে? এই জন্যই তোমাদেরকে বলি কাজগুলো ভালো করে করতে। বলো বললো। ইন্টারপ্রিটেশন, অনেক সময় কি হয়, অনেক সময় কি হয়, অনেক সময় কি হয় বলছি, লেট মি ফিনিশ। অনেক সময় কি হয়, যেমন রাইট টু স্লিপ, রাইট টু স্লিপ একটু আগে তোমাদেরকে বলছিলাম না, এবার রাইট টু স্লিপ কিন্তু তুমি আমাদের কনস্টিটিউশনের লিস্টে পাবে না। কারণ কি হয়, আমাদের সংবিধান, আমাদের যে সংবিধান আছে না, আমাদের এই সংবিধান, সেখানে যেটা লেখা আছে সেটা তো কনস্টিটিউশনে আছে আছে, কিন্তু এই কনস্টিটিউশনকে ব্যাখ্যা দিতে পারে তোমার সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট কি করে, অনেক সময় আর্টিকেল 19, আর্টিকেল 21 এগুলোর ব্যাখ্যা দিতে গিয়ে সেটা বলে দেয় যে এই জিনিসটা কোথায় আসা উচিত। এবার একটু আগে তুমি যে আমাকে প্রশ্নটা করলে, এই তোমার কি প্রশ্নটা করলে, পল্লব বোধহয় না, রাইট টু ইন্টারনেট। এবার রাইট টু ইন্টারনেট যেটা, সেটা সুপ্রিম কোর্ট 2018 সালে রাইট টু অ্যাক্সেস টু ইন্টারনেট বলে এটাকে ফান্ডামেন্টাল রাইটে অ্যাড করেছে, এবং এটা কিন্তু রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন মানে আর্টিকেল 19 এর ভেতরে সুপ্রিম কোর্ট ইন্টারপ্রিট করেছে। কিন্তু এটা তুমি কিন্তু কোনো সংবিধানের ভেতরে পাবে না, কারণ এটা ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন গুলো দেখা যায় না। এটা ব্যাখ্যা দেওয়ার সময় বলা হয়েছে রাইট টু ইন্টারনেট, শুধু রাইট টু ইন্টারনেট বলে নয়, এনি রাইট টু ইনফরমেশন সবসময় কনস্টিটিউশনের পার্ট হবে। আর্টিকেল 19 ক্লজ 1 সাবসেকশনে
Article 19 clause 1 subsection G। তাহলে তুমি সেই একই পন্থা গুগল করে দেখে নাও, ঠিক আছে? তুমি হ্যাঁ করতে পারি। দেখো আমি তোমার পুরো স্ক্রিন শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? তুমি কি চেয়েছো ইনফরমেশন, কি যেন বললে? রাইট টু ইন্টারনেট। রাইট টু ইন্টারনেট পাবে, এখানে পাবে আর্টিকেল 19 এর ভেতরে আছে। 2018 সালে ইউআই কেস পাবে। আমি কি সব লিখছি, রাইট টু ইন্টারনেট। আচ্ছা তুমি কি বলেছো, ইন হুইচ আর্টিকেল, তাই তো? আচ্ছা দাঁড়াও এখানে, না এটা এটা ভুল আছে। এটা হলো রাইট টু প্রাইভেসি আন্ডারে আসছে। এটার পরে 2018-তে পুরো কেসই হয়েছে। আগে 21-এ ছিল, এখন 2018-এর পর থেকে 19-এ এসে গেছে। এই দেখো, infringement of fundamental rights, Sabu Matthew George versus UI case. Supreme Court held that right to access to internet is a basic fundamental right and right to freedom of speech and expression। কি বলছি বুঝতে পারলে? তার মানে আর্টিকেল 21 19 এর আন্ডারে আসবে। তার আগে আর্টিকেল 21-এও চলে এসেছিল, ল্যান্ডমার্ক কেসও তুমি দেখতে পারো, ঠিক আছে? এই আর কি। আর তার আগে এটা আর্টিকেল 21-এর আন্ডারেও ছিল, তাই তুমি যদি আর্টিকেল 21 বলো সেটাও পুরোপুরি ভুল না। তবে রিসেন্ট আনসারটা নেওয়াই ভালো, কারণ কেস যখন তুমি নেবে সুপ্রিম কোর্টের কেসটাও তোমাকে বলতে হবে না। মানে কেসটা আমি খুলে দেখলাম, তুমি এরকম ভাবে চেক করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে? তোমরা ডাব্লিউবিসিএস এর ব্যাচে জয়েন করো, আরো ভালো করে শিখতে পারবে ডিটেলে। আর্টিকেল 19 ক্লজ 1 সাবসেকশন এ, আর্টিকেল 19 ক্লজ 1 সাবসেকশন জি, দুটোর মধ্যেই পাবে। আবার আর্টিকেল 21 তার আগে ছিল, সেটাও পাবে। তিনটে আর্টিকেলের ভেতরেই তুমি রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন এবং রাইট টু লাইফের মধ্যে রাইট টু ইন্টারনেট পাবে, ঠিক আছে? চলো, তোমাদের তোমরা সবাই ডাব্লিউবিসিএস এর ক্লাসে জয়েন করো, আরো ভালো করে ডিটেলে শিখতে পারবে, ঠিক আছে? এগুলো তো আমরা এখন যেগুলো করছি অপ্রাসঙ্গিক, মানে তোমাদের পরীক্ষাতে সব জিজ্ঞেস করবে না, বাট ডাব্লিউবিসিএস এর যদি ক্লাস হয় তাহলে আরো ডিটেলে একটু শিখতে পারবে। ইদ্রিস কতজন ভর্তি হলো আমাদের? না, ইদ্রিস বোধহয় ক্লাসে নেই। ঠিক আছে চলো, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। আমরা আর্টিকেল 25 থেকে শুরু করছি। কালকে আমাদের ক্লাস কটায়? সন্ধ্যে 7:30। চলো, থ্যাংক ইউ সবাইকে।